2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি টাইগাররা। গাজীকে হারিয়ে সবার আগে সুপার লিগ নিশ্চিত করল দোলেশ্বর। প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় পেল আবাহনী। ফতুল্লায় নিয়ম রক্ষার ম্যাচে জিতেছে কলাবাগান। প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতি দেশের ক্রিকেটের জন্য সুখকর কিছু নয়, মন্তব্য আমিনুল ইসলাম বুলবুলের। ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া উচিত। এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের প্লে অফ ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে স্বাগতিকরা এগিয়ে থাকলেও সেরাটা দিয়ে জয় পেতে চায় মামুনুলরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর সেই খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর বি গ্রুপের দলগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী বছরের 1 জুন ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। 2015 আইসিসি বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর একের পর এক রূপকথার জন্ম দিয়ে ঘরের মাঠে টানা 3টি সিরিজ জয়। ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8-এ উঠে আসে টাইগাররা। 2009 সাল থেকে ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8 দল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশ সবশেষ 2006 আসরে খেলার পর শীর্ষ 8-এ না ওঠায় অংশ নিতে পারেনি পরের 2 আসরে। তবে প্রায় এক যুগের অপেক্ষা শেষে আবারও আইসিসির অন্যতম শীর্ষ এই ইভেন্টে ফিরছে টাইগাররা। আগামী বছরের 1 জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির 8ম আসর। তার ঠিক 1 বছর আগে ঘোষণা করা হলো আসরের সূচি। ইংল্যান্ডে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিস্তারিত সূচি। ইংল্যান্ড ও ওয়েলসের 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা। আইসিসি ওডিআই র্যাঙ্কিং এর শীর্ষ দল অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে 2 গ্রুপে দিয়ে তারপর নির্ধারণ করা হয়েছে গ্রুপের বাকি দলগুলোকে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ 2 সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়াও আছে স্বাগতিক ইংল্যান্ড। 1 জুন ওভালে 3 লায়ন্সদের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে টাইগাররা। 5 জুন একই মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর 9 জুন কার্ডিফের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে মাশরাফি সাকিবরা। গ্রুপ বিতে ভারতের সঙ্গী পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। 2015 বিশ্বকাপ ক্রিকেটের পর আবারও পাক ভারত দ্বৈরথ দেখার সুযোগ পাবে ক্রিকেট বিশ্ব। 4 জুন এজবাস্টনে হাই ভোল্টেজ যে ম্যাচে মুখোমুখি হবে এই 2 চির প্রতিদ্বন্দ্বী। কার্ডিফ ও এজবাস্টনে জুনের 14 ও 15 তারিখ হবে সেমিফাইনাল। 18 জুন অনুষ্ঠিত হবে 8ম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। র্যাঙ্কিং এর শীর্ষ 8-এ না থাকতে পারায় এবারের আসরে খেলা হচ্ছে না 2016 সালের একের পর এক সাফল্যের গল্প রচনা করা ওয়েস্ট ইন্ডিজের। ভারত ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সফল 2 দল। এখন পর্যন্ত 2বার করে শিরোপা জিতেছে তারা। এছাড়া 1বার করে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। তবে 2বার ফাইনালে উঠেও ব্যর্থ হতে হয়েছে ইংল্যান্ডকে। আর এখন পর্যন্ত 1বারও ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আমরা খেলার সময় ফিরবো কিছুক্ষণ পরে। তবে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে নার্সদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত নার্সরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সামিউল মুহিত। সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। মুহিত, রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে ইমার্জেন্সি গেট রয়েছে, সেই ইমার্জেন্সি গেটের সামনে কিন্তু যে আন্দোলনরত নার্সরা আছে তারা কিন্তু কয়েক ঘন্টা ধরে আসলে তারা অবস্থান নিয়েছেন। এখানে পুলিশ রয়েছে। কিছুক্ষণ আগে নার্সদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আজকে সন্ধ্যায় যখন তারা স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডির বাসা ঘেরাও করতে যান, সেখানে আসলে পুলিশ লাঠিচার্জ করে তাদের উপর, এবং 20 থেকে 25 জন তাদের যে আন্দোলনের কর্মী রয়েছে তারা আসলে আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তারা আমার কাছে দাবি করছে, তাদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে হাসপাতালে নেয়ার পর এবং হাসপাতালে নেয়ার পথে আসলে তাদের 2 থেকে 3 জন আন্দোলনের যে কর্মীরা রয়েছেন সেই কর্মীরা মারা গিয়েছেন বলে তারা দাবি করছে এখন পর্যন্ত আমার কাছে। আমি কথা বলেছিলাম পুলিশের সাথে। পুলিশ
আমাকে জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ সেই মর্গে এখন পর্যন্ত কোনো লাশ আসেনি। এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে আজকে এই সন্ধ্যার ঘটনার পর পুলিশের লাঠিচার্জের কারণে বেশ যারা আহত হয়েছিল তাদেরকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমি দেখতে পেয়েছি যে এই ইমার্জেন্সি যে গেটটি ছিল সেই গেটটি কিন্তু বন্ধ ছিল, তবে সেই গেটটি খুলে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের যে আইসিইউ ইউনিট রয়েছে সেই আইসিইউ ইউনিটের ভেতরে 10 থেকে 12 জনকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি বিষয়ে বারবার আন্দোলনরত নার্সরা বলছেন যে তাদের যে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং তারা ব্যাচ ভিত্তিক নিয়োগের জন্য তারা যে আন্দোলন করে আসছে, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী তাদেরকে বলেছিলেন দেখা করিয়ে দিবেন, কিন্তু তাদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তাদের কোনো আসলে দাবি দেওয়ার কথা শোনা হচ্ছে না এবং এই জন্য তারা আসলে লাগাতার অবস্থান ধর্মঘটের কর্মসূচি তারা এখানে চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে পুলিশ এখানে মাইকিং করে জায়গাটা অনেকটা খালি করে দিয়েছিল, আমরা দেখেছি পুলিশ এখানে রয়েছে এবং পুলিশ যথেষ্ট শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে, কিন্তু কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে যে স্লোগান তুলছেন আন্দোলনরত যে কর্মীরা রয়েছেন তারা, এবং তাদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তাদের যে আন্দোলনের কর্মীরা রয়েছেন 2 থেকে 3 জন, তারা ইউনাইটেড হাসপাতালের কথা কেউ কেউ বলছে, কেউ কেউ বলছে স্কয়ার হাসপাতালের কথা, কেউ কেউ বলছে অ্যাপোলো যে হাসপাতাল আছে সেই হাসপাতালে তাদের যে আন্দোলনের কর্মীরা রয়েছে সেই কর্মীরা মারা গিয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে এই দাবি করা হলেও যাদের নাম বা পরিচয়ের ব্যাপারে তারা কিছু বলেনি আমাদেরকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় আন্দোলনরত নার্সরা এখন পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সামিউল মুঈদ। আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত খেলার সময়ের আয়োজনে। এবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। প্রাইম ব্যাংকের বিপক্ষে 5 উইকেটের জয় দিয়ে সুপার লিগের লাইফলাইন পেল আবাহনী। 10ম রাউন্ডের এই জয় দিয়ে 10 ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট হলো 12, আর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ডুবল হতাশায়। এই হারেই হয়তো হিসেব নিকেশ বদলে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের। নির্ধারিত 50 ওভারে 240 রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে 33 বল বাকি থাকতেই 5 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ধানমন্ডির জায়ান্টরা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবের এবারের সফরটা তেমন সুখকর হয়নি। দেশে ফিরেই ব্যক্ত করেছিলেন স্বরূপে ফেরার প্রত্যয়, সেটাই করে দেখালেন সাকিব। আগের ম্যাচে 1 উইকেট নেয় বাঁহাতি স্পিনার এবারে একাই নিলেন 4টি উইকেট, যা লিস্টে ক্যারিয়ারে তার 11তম 4 উইকেট শিকার। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন তামিম। শুরু থেকেই তার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে থাকেন দলের অভিজ্ঞ 2 স্পিনার সাকলাইন সজীব আর সাকিব। দুজন মিলে ধসিয়ে দেন প্রাইম ব্যাংকের টপ অর্ডার ও মিডল অর্ডার। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকা ইনিংসের মাঝে খানিকটা স্থিতি আনেন নুরুল হাসান সোহান ও তাইবুর রহমান। দুজনেই অল্পের জন্য মিস করেন তাদের অর্ধশতক। শেষ ভাগে অধিনায়ক শুভাগত হোমের 29 ও মনির হোসেনের 25 রানের ক্যামিওতে 240 রানের সম্মানজনক পুঁজি পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর শুরুতেই সে সম্মানজনক পুঁজিকে ছোট বানিয়ে ফেলার প্রক্রিয়া চলে তামিমের ব্যাটে। 4টি 4 ও 1 6 সাজানো 40 রান করে সাজঘরে ফেরেন আবাহনীর এই অধিনায়ক। 56 রানে যখন নেই আবাহনীর 2 ওপেনার, তখন মাঠে দানবীয় ইউসুফ পাঠান। এর আগের ইনিংসে তার নাইট রাইডার্স সতীর্থ সাকিবের মতো তিনিও ব্রত নিয়ে নামেন প্রতিপক্ষকে শায়েস্তা করার। 47 বলে খেলেন 60 রানের ইনিংস, তাতে ছিল 7টি 4 ও 2টি 6-এর মার। নাজমুল হোসেন শান্ত ও পাঠান গড়েন 94 রানের জুটি। তবে এই দিনের নায়ক কিন্তু সাকিব কিংবা ইউসুফ নন, সে অন্য গল্প। দলীয় 150 রানে এই জুটি ভাঙলে খানিকটা নাটকীয়তার ছোঁয়া পায় নিষ্প্রাণ ম্যাচ। 6 রানের মাথায় 3টি উইকেট হারায় আবাহনী। ঠিক তখন নায়কের ভূমিকায় অবতীর্ণ হন মোসাদ্দেক হোসেন সৈকত। 4টি 4 ও 4টি 6 হাঁকিয়ে 49 বলে 64 রান করে দলকে জয়ের নোঙ্গরে পৌঁছে দেন ময়মনসিংহের এই ব্যাটসম্যান। তার সাথে সহায়ক ভূমিকায় থাকা লিটন দাসের ব্যাটে আসে 25 রান। 5 উইকেটের জয় পায় আবাহনী। এই জয়ে 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে সুপার লিগের স্বপ্নটা টিকিয়ে রাখল ধানমন্ডির জায়ান্টরা। রায়হান মাসুদ, সময় সংবাদ, সাভার। এদিকে ফতুল্লায় বৃষ্টি আইনে ক্রিকেট কোচিং স্কুলকে 5 উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। টস জিতে শুরুতে ব্যাট করে 9 উইকেটে 185 রান করে সিসিএস। লক্ষ্য তাড়া করতে নেমে 5 উইকেট হারিয়ে 186 রান করে কলাবাগান। দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 5 উইকেটে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দলেশ্বর। জিতলেই সবার আগে সুপার লিগ, তাই শুরু থেকেই সচেতন প্রাইম দলেশ্বর। টস জিতে ব্যাটিং এর পরিবর্তে ফিল্ডিং এ বেছে নিলেন অধিনায়ক ফরহাদ রেজা। টস হেরে ব্যাট করতে নেমে 68 রানেই শামসুর রহমান, মেহেদী হাসান ও এনামুলকে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে ইলিয়াস সানির 46 রানে ঘুরে দাঁড়ায় তারা। এরপর অধিনায়ক অলোক কাপালি ফেরেন মাত্র 9 রান করে। তবে ফরহাদের 23 ও মোহাম্মদ শরীফের অপরাজিত 39 রানে 8 উইকেট হারিয়ে 213 রান করে গাজী গ্রুপ।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দোলেশ্বরের শুরুটাও হয়েছে বাজে। শুরুতেই ইমতিয়াজকে হারালেও হাল ধরেন রবি ও রকিবুল। রবি 32 রানে মেহেদী হাসানের শিকার হয়ে ফিরলে রকিবুলও ফেরেন 21 রানে। তবে নাসিরের 40, মিনারিয়ার অপরাজিত 59 ও রনি তালুকদারের 43 রানে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দোলেশ্বর। এই জয়ের ধারাবাহিকতা সুপার লিগেও ধরে রাখতে চান দোলেশ্বর কোচ। আজকে তৃপ্তি আছে যে আমরা আজকের ম্যাচটা জিতেছি এবং সামনে আরেকটা ম্যাচ আছে আমাদের, ওইটা যদি আমরা জিততে পারি তো সুপার লিগে আমরা আরেকটু বেশি এগিয়ে থাকবো। দিনের আরেক ম্যাচে কলাবাগান ও সিসিএস দু দলের জন্যই ম্যাচটা ছিল শুধুই নিয়ম রক্ষার। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তবে শুরুতেই 0 রানে ফিরে দলকে হতাশায় ডোবান অধিনায়ক রাজিন সালে। কলাবাগান অধিনায়ক মাহমুদুল হাসানের বোলিং তোপে 9 রান করা সাইফের বিদায়ের পর 15 রান করে আউট হয়েছেন পিনাক ঘোষ। 26 রানে 3 উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে সিসিএস। এরপর সালমান হোসেন কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছেন, তবে 24 রান করা সালমানকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে সিসিএস এর শেষ স্বপ্ন ভেঙে দেন বিশ্বনাথ। এরপর আশরাফুল নবীর 27, অমিত মজুমদারের 38 ও মোহাম্মদ সাইফুদ্দিনের 28 রানে 9 উইকেট হারিয়ে 185 রান করে সিসিএস। জবাবে ব্যাট করতে নেমে যতীন সাক্সেনার 87, মাহমুদুল হাসানের 47 রানে মাত্র 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলাবাগান ক্রিকেট একাডেমি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। মিশন আইপিএল শেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের মাঠ মাতাতে এলেন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান। প্রথম দিনই 47 বলে 60 রানের ইনিংস খেলে মন জয় করে নিলেন সবার। আবাহনীর জয়ের দিনে ম্যাচ শেষে এই অলরাউন্ডার জানালেন জাতীয় দলে ফেরার স্বপ্নের কথা। সাথে এও জানালেন নাইট রাইডার্স সতীর্থ সাকিবের সাথে আবারও এক দলে খেলার আনন্দের কথা। আমরা 6 বছর ধরে একসাথে খেলছি, আমাদের মধ্যে এখন দৃঢ় বন্ধন তৈরি হয়েছে। সাকিবের ব্যক্তিত্বের আমি ভক্ত, সে সবসময় খেলা নিয়ে ভাবে এবং সতীর্থদেরও সাহায্য করে ভুল শোধরাতে। বিকেএসপির 3 নম্বর মাঠে এভাবেই নাইট রাইডার্স সতীর্থ সাকিব আল হাসানকে স্তুতিতে ভাসাচ্ছিলেন ইউসুফ পাঠান। আইপিএল এর 6 মৌসুম ধরে যে সম্পর্ক সেটাই যেন বাড়তি রং ছড়ালো ঢাকা প্রিমিয়ার লিগে। এখানেও যে একই জার্সি পরে তারা দুজন। প্রথম দিনেই প্রিমিয়ার লিগে নিজের অস্তিত্বের জানান দিলেন এই দীর্ঘদেহী হার্ড হিটার। 47 বলে খেলেছেন 60 রানের ইনিংস, উইকেটের চারিদিকে খেলেছেন দুর্দান্ত কিছু শট। শেষবার 2012 সালে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা এই অলরাউন্ডার জানালেন ডিপিএল এর এই আসরকে জাতীয় দলে নিজেকে ফেরানোর সিঁড়ি হিসেবে ভাবেন। ভারতীয় দল এখন দুর্দান্ত করছে, আমি এই দলে খেলার যোগ্য হিসেবেই ভাবি, তাই আমি নিয়মিত পারফর্ম করতে চাই। যেখানেই সুযোগ পাই নিজের যোগ্যতার প্রমাণ দিতে চাই আমি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আশানুরূপ পারফর্ম করতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজ। তাই ইউসুফ পাঠান খানিকটা মজার সুরেই বললেন সাকিব আছে বলেই মুস্তাফিজকে নিয়ে তেমন ভুগতে হয়নি নাইটদের। এ কথায় হাসির রোল উপস্থিত সবার মাঝে। আসলে মুস্তাফিজ আমাদের বিপক্ষে তেমন আহামরি বল করেনি, আমরা তাকে ভালোই সামলেছি। কে জানে হয়তো সাকিব আছে বলেই এমনটি হয়েছে। আবাহনীর ক্রান্তিকালে এই অলরাউন্ডারের মারদাঙ্গা ব্যাটিং ও কার্যকরী বোলিং এমনই আশ্বাস দিচ্ছে তার প্রথম দিনের প্রদর্শনী। রায়হান মাসুদ, সময় সংবাদ, সাভার। দর্শক, আমরা ঢাকা প্রিমিয়ার লিগের দুটো ম্যাচ রিপোর্ট দেখলাম। তো ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু এখন বেশ জমে উঠেছে। দর্শক, আপনাদের আরো একটা কথা জানাতে চাই, পয়েন্ট টেবিল যতটাই জমে উঠেছে আপনারা নিশ্চয়ই ব্যাপারগুলো যদি পর্যবেক্ষণ করে থাকেন, আমি একটু পরে আপনাদেরকে কিছু পরিসংখ্যান দেখাতে চাচ্ছিলাম, যে পরিসংখ্যানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে এই জমে ওঠা পয়েন্ট টেবিল, এখানে কিন্তু যে শীর্ষ 6 দল পরবর্তীতে সুপার লিগে খেলবে, সেই 6 দলের বিবেচনায় বা সেই সুপার লিগে খেলার সম্ভাবনা কিন্তু এখন 10টি দলের রয়েছে। এবং তারা বা কারা সেই 10টি দল, সেই ব্যাপারটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই পয়েন্ট টেবিলে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রাইম দোলেশ্বর 10 ম্যাচ খেলে কিন্তু 7টি জয় এবং 3টি হার তাদের রয়েছে। 14 পয়েন্ট নিয়ে তারা কিন্তু টেবিল লিডার আছেন। এবং তাদের পাশাপাশি আমরা তারা যদি দেখি, একদম যারা 10 নম্বরে রয়েছেন তারা হচ্ছেন কলাবাগান কেসি, তাদের পয়েন্ট কিন্তু হচ্ছে 8 এবং তারা 9টি ম্যাচ খেলেছেন, তারা একটি ম্যাচ কম খেলেছেন। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে এই প্রাইম দোলেশ্বর থেকে শুরু করে, অর্থাৎ শীর্ষ দল থেকে শুরু করে যারা রয়েছেন একেবারে নিচে, কলাবাগান কেসি যিনি 10 নম্বর দল হিসেবে রয়েছেন, একদম 11 এবং 12 নম্বর দল বাদ দিয়েই আমি কথাগুলো বলছি। তো সেক্ষেত্রে তাদের পয়েন্টের ব্যবধান কিন্তু মাত্র 6, অর্থাৎ কলাবাগান কেসি থেকে প্রাইম দোলেশ্বর তাদের পয়েন্টের ব্যবধান মাত্র 6। এক্ষেত্রে কিন্তু কলাবাগান কেসি, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল প্রত্যেকেরই কিন্তু কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে আসলে সুপার লিগে ওঠার, যদি ভালোভাবেই যে কোনো ধরনের অঘটন ঘটে, সবকিছু মিলিয়ে, নানা পরিসংখ্যান মিলিয়ে। আমরা যদি এবার একটু আসলে ব্যক্তিগত পরিসংখ্যানের দিকে তাকাতে চাই, যে প্রিমিয়ার লিগের শীর্ষ 5 ব্যাটসম্যান কারা। যদিও এই 10ম রাউন্ডের ম্যাচের প্রথম পর্ব শেষ হওয়ার পরে খুব একটা পরিবর্তন কিন্তু আসেনি।
আসেনি শীর্ষ 5 ব্যাটসম্যানের তালিকায়। শামসুর রহমান শুভ 10 ম্যাচে 516 রান নিয়ে 136 যা সর্বোচ্চ, 57.33 গড়ে কিন্তু তিনি এই রান সংগ্রহ করেছেন। 4টি হাফ সেঞ্চুরির পাশাপাশি কিন্তু একটি তার সেঞ্চুরিও রয়েছে। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কিন্তু ইমতিয়াজ হোসেন তান্না, যার কথা আসলে সবসময় বলতেই হয়, এবারে ঘরোয়া লিগের অন্যতম লিডিং স্কোরার, তিনি কিন্তু ধারাবাহিকভাবে তার পারফরমেন্স প্রদর্শন করে যাচ্ছেন। 2টি সেঞ্চুরি সহকারে 100 অপরাজিত তার সর্বোচ্চ রানের স্কোর। 494টি রান তিনি এখন পর্যন্ত সংগ্রহ করেছেন। এরপরে আছেন আনামুল হক বিজয়। এখানে অবশ্য একটু পরিবর্তন এসেছে। আমরা এর আজকের রাউন্ডের আগ পর্যন্ত কিন্তু আলামিনকে এই তৃতীয় অবস্থানে দেখছিলাম, তো সেখানে আনামুল বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং আলামিনকে টপকে সেখানে উঠে এসেছেন। এটা একটা মানে এনামুল হক বিজয়ের জন্য সুখকর বিষয়। মাহমুদুল্লাহ রিয়াদের কথা অবশ্যই বলতে হয়, তিনি ব্যাটিং এ যেমন আসলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষ 5-এ অবস্থান করছেন 435 রান নিয়ে, বোলিংয়েও কিন্তু আমরা তার অবস্থানটা দেখালে বুঝতে পারবেন যে এবারের লিগে অলরাউন্ড পারফরমেন্সের ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের উপরে কিন্তু আর কেউই নেই। এটা কিন্তু জাতীয় দলের জন্য অবশ্যই সুখবর, যেখানে জাতীয় দলের ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না কিংবা উইকেটের দিক থেকে খুব একটা বেশি ভালো করতে পারছেন না, সেখানে কিন্তু তিনি একটু হলেও ব্যতিক্রম। আমরা দেখতে পাচ্ছি বোলিং বিশ্লেষণ করতে গেলে চতুরঙ্গ ডিসিলভা, তিনি 9 ম্যাচ খেলেছেন, 23টি উইকেট নিয়েছেন। কিংবদন্তি ক্রিকেটার শ্রীলঙ্কান ক্রিকেটার অরবিন্দ ডিসিলভার তিনি আত্মীয় হন, তো সেক্ষেত্রে তার ভেতরে যে ক্রিকেট যে রক্তে বয়ে যায় এরকম একটা বিষয় কাজ করছে ঢাকা প্রিমিয়ার লিগে, তিনি কিন্তু সেটা প্রমাণ করতে পেরেছেন। মাশরাফির কথা অবশ্য নতুন করে বলার কিছু নেই, তিনি লিগে একটি সেঞ্চুরি করেছেন ব্যাট হাতে। বল হাতে তিনি কি করতে পারেন তা আমরা এর আগেও আমরা দেখেছি। মাশরাফি বিন মুর্তজার 9 ম্যাচে তিনি আসলে 20টি উইকেট শিকার করেছেন, সর্বোচ্চ কিন্তু 42 রানে 6টি উইকেট, যেটা আসলে দেখার মতো। কামরুল ইসলাম রাব্বি আছেন, নাইম ইসলাম জুনিয়র আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, তার কথা বললামই। তো সব মিলিয়ে যদি বলতেই হয় যে আসলে প্রিমিয়ার লিগে অনেকেই হয়তো মাঝে মাঝে যখন বলছিলাম যে জাতীয় দলের পারফর্মাররা পারফর্ম করতে পারছেন না, কিন্তু যারা আসলে একদম প্রমিনেন্ট পারফর্মার, যেমন মাশরাফি বিন মুর্তজার কথা বলতে হয়, মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে হয়, তারা কিন্তু ঠিকই পারফর্ম করে যাচ্ছেন। আবার পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই জানাতে হচ্ছে যে জাতীয় দলের বাইরে যারা আছেন এবং জাতীয় দলের দরজায় যারা নক করছেন, তারা কিন্তু আসলে বিভিন্ন সময় এই ধরনের পারফরমেন্স করে বারবারই জাতীয় দলের দরজায় করানোর চেষ্টা করছেন। ঢাকা প্রিমিয়ার লিগকে অবশ্যই বলা হয় যে জাতীয় দলের জন্য বা জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য একটা ভালো মাধ্যম, সেটা কিন্তু জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়রা বেশ ভালোভাবেই প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তো এই বিষয়টি জানানোর মাধ্যমে একটু পরিসংখ্যানের খাতা ঘুরে এলাম আমরা। এবার যদি দর্শকদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগে প্লেয়ার বাই চয়েস পদ্ধতি নিয়ে কিছুটা হলেও দ্বিমত পোষণ করেছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে মুস্তাফিজ যদি ফিট থাকেন তাহলে তাকে ইংল্যান্ডের কাউন্টিতে খেলার সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের সাবেক অধিনায়ক আর বর্তমান আইসিসি কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ছুটির ফাঁকে প্রায়ই ছুটে আসেন প্রিয় মাতৃভূমিতে। আর সেই সময়টাতে ক্রিকেট বোর্ডে তার আনাগোনাও নিয়মিতভাবেই। ক্রিকেটের প্রিয় মুখ আমিনুল ইসলামের সাক্ষাৎকার নিতে মুখিয়ে থাকেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। দেশের ক্রিকেটের ভালো মন্দ নিয়ে তাকে প্রশ্ন করেন অনেকেই। চলছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ঢাকা প্রিমিয়ার লিগ। প্রতিযোগিতার বিচার করলে জমজমাট এক লিগ হচ্ছে এবার। তবে লিগে অনেক বিষয় নিয়েই জানিয়েছেন তার অসন্তুষ্টির কথা। ক্রিকেট যখন জুন মাসে খেলা হয় তখনই বোঝা যাচ্ছে যে আমাদের ক্রিকেটে কতটুকু গুরুত্ব দিচ্ছি আমরা এই মেন টুর্নামেন্টটাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি পৃথিবীর আর কোথাও যে এগুলো নেই, যেমন ধরেন পুলস পদ্ধতি কোথাও নেই, আমাদের এখানে আছে। পৃথিবীর কোথাও প্লেয়ার্স বাই চয়েস নেই, আমাদের এখানে আছে। প্লেয়ারদের যত ধরনের ধরেন আর্থিক দিক থেকে আমরা ক্ষতি করতে পারি সেই দিকগুলো দেখছি বড় করে। আর কম্পিটিটিভনেস যেটা বলেন, যে আমার কাছে মনে হচ্ছে যে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কেউ সুপার লিগ খেলতে পারে, যে কেউ রেলিগেশন লিগ খেলতে পারে, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। পাশের দেশ ভারতে 37 বছর বয়সী আশিস নেহরা যখন দলের অন্যতম ক্রিকেটার, তখন ঘরোয়া ক্রিকেটে শামসুর রহমান শুভ, শাহরিয়ার নাফিসরা সফল হবার পরও তাদের বিবেচনায় আনেন না নির্বাচকরা। তবে আমিনুল ইসলামের মতামত, অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের দেশে হয় কি 30-31 বছর হয়ে গেলে আমরা বাদ দিয়ে দিই, কিন্তু রিসার্চ কিন্তু তা বলে না। রিসার্চ কিন্তু বলে যে যত সিনিয়র ক্রিকেটার হবে তার তত এক্সপিরিয়েন্স হবে এবং সে তত কনসিস্টেন্ট হবে, কেননা সে তার টেকনিক্যাল হাইয়েস্ট পর্যায়ে চলে যায়। সে বিভিন্ন ম্যাচ সিনারিও, বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। আমাদের তার জায়গাটা, তার মেন যে কাজটা থাকে সেটা হচ্ছে মোটিভেশন। অনেকেরই মত মিস্টার কাটার মুস্তাফিজকে কাউন্টি ক্রিকেটে খেলতে দেওয়াটা উচিত হবে না, কারণ বিগত দিনে দ্য ফিজ অনেক ক্রিকেট খেলে ক্লান্ত। তবে ক্রিকেট
যোদ্ধা আমিনুল ইসলামের মত, মুস্তাফিজ যত বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে ততই বাড়বে তার অভিজ্ঞতা আর স্কিল। যত ক্রিকেট খেলবে তত সে শিখবে। আর রিজার্ভের ব্যাপারটা হচ্ছে যে সেটা অবশ্যই একটা মেনটেনেন্স করার দরকার আছে, তবে তাকে এডুকেট হতে হবে যে আমি এই কাজগুলো করলে আমি ফিট থাকতে পারবো, এই কাজগুলো করলে আমার ডেভেলপমেন্ট হবে। কদিন পরেই ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফিরবেন আমিনুল ইসলাম। শত বাধার পরও যাতে এগিয়ে যায় দেশের ক্রিকেট, এমনটাই প্রত্যাশা তার। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের কিছু খেলা টিভিতে সম্প্রচার করা হবে। প্রিমিয়ার লিগের শুরু থেকে এমন কথা বলা হলেও আসলে কার সাথে এ ব্যাপারে বিসিবির চুক্তি হয়েছে অথবা কতগুলো খেলা দেখানো হবে এমন কোনো বিষয় এখনো চূড়ান্ত করতে পারেনি সিসিডিএম। এছাড়া লিগ পর্বের শেষ দিকে ক্রিকেটারদের পারিশ্রমিক মেটাতে অনেক ক্লাব 50% ব্যাংক গ্যারান্টি দিলেও সবাই তা দেয়নি। তবে সবাই শিগগিরই ক্রিকেটারদের পারিশ্রমিক মেটাবে, এমনটাই বলেছেন সিসিডিএম এর সমন্বয়ক আমিন খান। আমাদের আসলে এখন পর্যন্ত লাইভ টেলিকাস্টের ব্যাপারে আলাপ চলছে, এখন পর্যন্ত আমরা নিরাশ হইনি। তো সুপার লিগে যেহেতু দিনের বেলা খেলা হবে, তো সেই ক্ষেত্রে যদি সাফিসিয়েন্ট টাইম থাকে এবং যারা লাইভ টেলিকাস্ট করবে তাদের যদি সেই রকম কমার্শিয়াল দিকটা ঠিক থাকে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা কিছু খেলা, ইম্পর্টেন্স কিছু খেলা দেখাতে পারি। ফার্স্ট রাউন্ডের মধ্যে কিছু কিছু টিম অলরেডি পেমেন্ট করেছে তারা, এবং তাদের যে ব্যাংকের যেহেতু কথা ছিল আগে দেওয়ার 50%, তো সেই ক্ষেত্রে অনেকে তো টাকা যেহেতু দিয়ে দিয়েছে, তো তারা এখন আবার একটা ইস্যু চলে আসছে যে তারা কি ওই রেস্ট অ্যামাউন্টটা দিবে নাকি টোটাল 50% দিবে, এটাও একটা ইস্যু আছে। তো আমরা জাস্ট এটা আলাপ করে আমরা এটা চূড়ান্ত করবো। এটা এবার দেশের ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের প্লে অফের অ্যাওয়ে ম্যাচে বৃহস্পতিবার তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু দলের সবশেষ ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে 5-0 গোলে হারলেও এবার ভালো কিছুর প্রত্যাশা ডি কুইফের শিশুদের। তাজিকিস্তানের দুশানবে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। গেল কয়েক মাস দেশের ফুটবলে সাফল্য বলতে তেমন কিছুই ছিল না। দলকে জয়ের ধারায় ফেরাতে আবারও জাতীয় দলের কাণ্ডারি হয়ে এসেছেন লরুইক ডি ক্রুইফ। তাজিকিস্তান পৌঁছে ডি ক্রুইফের তত্ত্বাবধানে এরই মধ্যে অনুশীলন করেছে বাংলাদেশ। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে ডিফেন্স ও গোলরক্ষকদের ভুলে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার তাই এই দুই বিভাগ নিয়ে বেশ সতর্ক মামুনুল ইসলামের দল। তাজিকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মুখোমুখি 8 বারের দেখায় একবারই জয় পেয়েছে বাংলাদেশ। দু দলের সবশেষ ম্যাচটিতেও বাংলাদেশ হেরেছিল 5-0 গোলের বড় ব্যবধানে। তবে বর্তমানে তাজিকিস্তানের কন্ডিশন বাংলাদেশের ফুটবলারদের জন্য খুব একটা বেশি সমস্যা হবে না বলেই মনে করেন কোচ। তাজিকিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও এই ম্যাচে ভালো কিছু করতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক ও ঘরোয়া আসরের আয়োজন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 4 জুন অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ড্র, আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে বাফুফের চুক্তি হতে পারে 8 জুন। তবে ব্যস্ত সূচি থাকলেও সবগুলো সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী ফেডারেশন। 4 জুন ফেডারেশন কাপের ড্র ও ফিক্সচার ঘোষণার 4 দিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজন নিয়ে সহযোগী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে বাফুফের। এর মাঝে তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে মামুনুলরা হোম ম্যাচ খেলবে 7 জুন, আর 10 জুন শুরু হবে ফেডারেশন কাপ। তাই বাফুফের দাপ্তরিক কাজে বেশ দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। 4 জুন থেকে শুরু করে আমাদের অনেকগুলো ইভেন্ট থাকবে, ওয়ান আফটার আনাদার আমরা অনেকগুলো কন্ট্রাক্ট সাইন করবো, অনেকগুলো প্রেস কনফারেন্স হবে, আমাদের আন্তর্জাতিক খেলা থাকবে, আমাদের বোর্ডের মিটিং এর মাধ্যমে আমাদের বেশ কিছু পলিসি বা ডিসিশন আমরা অ্যাডপ্ট করব। আমরা যাদেরকে নিয়ে খেলবো সেই প্রিমিয়ার ক্লাবসমূহ, ক্লাবগুলোর সাথে আমাদের বারংবার মিটিং করতে হবে, এবং সবকিছু মিলিয়ে আমাদের আসলে ব্যস্ত সময় যাচ্ছে। আমরা ব্যস্ত সময় সামনেও থাকবে, এবং এইগুলোর মাধ্যমে আমরা আসলে ফুটবলটাকে আরো সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি এবং ফুটবলের ডেভেলপমেন্টটা যেন হয় সেই বিষয়ে সামনে রেখে আমরা কাজ করছি। তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, এত আয়োজনের ছায়া ঢাকা পড়ছে না তো 5 জুন অনুষ্ঠেয় নির্বাহী কমিটির সভা? 21টির মধ্যে পুনর্গঠিত হতে যাওয়া কমিটিগুলো সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে সেই সভায়। বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানিত সভাপতি তিনি ইতিমধ্যেই কাজ করেছেন, এবং আমাদের সম্মানিত সভাপতি এই বিষয়ে আমাদের কার্যনির্বাহী কমিটির অনেকের সাথে এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন, এবং যেহেতু এই বিষয়ে আমাদের আগামী 5 তারিখের বোর্ডের সভাতে একটি আলোচ্যসূচি রয়েছে, সকালে আলাপ আলোচনার মাধ্যমে বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আসলে স্ট্যান্ডিং কমিটিগুলো তৈরি হবে, এবং সেই ব্যাপারে প্রিলিমিনারি যে ব্যাকগ্রাউন্ড কাজ করা দরকার, ব্যাকগ্রাউন্ড যে ওয়ার্কিং, সেটা ইতিমধ্যেই আমাদের সম্মানিত সভাপতি করেছেন। এদিকে কার্যনির্বাহী কমিটি গঠনে এবার একাই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে ইউরোর আগে
আয়োজিত স্পেন ও কোরিয়া রিপাবলিকের মধ্যকার প্রীতি ম্যাচে উপস্থিত থাকতে ফিফার আমন্ত্রণে অস্ট্রিয়ায় অবস্থান করছেন তিনি। ফিরবেন 4 জুন। তাই নির্বাহী কমিটির সভার আগে এ বিষয়ে জানা যাচ্ছে না কিছুই। এবং অন্যান্য মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দুদিন পর আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে কোপা আমেরিকা ফুটবল আসর। কোপা আমেরিকা আসরের 100 বছর পূর্তি উপলক্ষে এবারের বিশেষ আয়োজন বসছে যুক্তরাষ্ট্রে। আগেই চূড়ান্ত হয়েছে সূচি, এখন শুধু মাঠে নামবার অপেক্ষায় অংশগ্রহণকারী 16টি দল। 4 জুন বাংলাদেশ সময় সকাল 7:30টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া লড়বে। বাকিটা থাকছে প্রতিবেদনে। ফুটবল বিশ্বকাপের 14 বছর আগে কোপা আমেরিকার আবির্ভাব হয় 1916 সালে। ফুটবল বিশ্বের সবচেয়ে প্রাচীন এই আসরটি প্রাথমিক অবস্থায় 1 বছর পর পর আয়োজন করা হলেও পরে 2 বছর পর পর আয়োজন করে আয়োজক কনমেবল। তবে এই টুর্নামেন্টের আকর্ষণ আর ফুটবল বিশ্বের ব্যস্ততার কারণে 1949 সালে বিশ্বকাপের মতো সিদ্ধান্ত নেওয়া হয় 4 বছর পর পর অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। আর সেই থেকেই নিয়মিতভাবে 4 বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার ফুটবল আসর। কিন্তু চলতি বছর অর্থাৎ 2016 সালে কোপা আমেরিকার বয়স হয়েছে ঠিক 100 বছর। তাই আয়োজক কনমেবল প্রাচীন আসর কোপা আমেরিকার ঐতিহ্য তুলে ধরতে বিশেষভাবে আয়োজন করতে যাচ্ছে 47তম আসরটি। ফুটবল দুনিয়ার সবচেয়ে পুরনো আসরটি ফুটবল রোমান্টিকদের আলাদা রোমাঞ্চে বুঁদ করে রাখে বরাবর। ঠিক তেমনি এবারও তার আজ পাচ্ছেন সমর্থকেরা। তবে এবারের আসরে ব্রাজিলিয়ান ফুটবল সেন্সেশন নেইমার না খেললেও খেলছেন কিছুটা ইনজুরিতে ভোগা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, সানচেজ ও রদ্রিগেজের মতো তারকা ফুটবলাররা। ফুটবল বিষয়ে লিওনেল মেসির জন্য এবারের আসরটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ সে 1993 সালের পর 3 বার ফাইনালে উঠলেও 2 যুগ হলো কোপা আমেরিকার ট্রফিতে চুম্বন দেওয়া হয়নি আর্জেন্টিনার। তাই কিনা আর্জেন্টিনা আহত বাঘের মতো মরিয়া কোপা মিশন জয়ে। অনেক আগে চূড়ান্ত হয়েছে গ্রুপ পর্বের সূচি। তবে বাংলাদেশের সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে 2 ফেভারিট দল আর্জেন্টিনা ও ব্রাজিল। 7 জুন গেল আসরে আর্জেন্টিনার হৃদয় ভাঙানো চিলির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। 11 জুন আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ পানামার বিপক্ষে। 15 জুন মারিয়া হিগুইনদের ডি গ্রুপের শেষ ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। এদিকে নেইমার না থাকলেও অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দারুণ এক দল গড়েছে 8 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ 5 জুন ইকুয়েডরের বিপক্ষে। 9 জুন দুঙ্গার দলের প্রতিপক্ষ হাইতি। 13 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। 16 দলের 4 গ্রুপ থেকে সেরা 2 দল যাবে সরাসরি কোয়ার্টার ফাইনালে, সেখান থেকে সেমিফাইনাল। পরে 24 জুন ফাইনালের মধ্য দিয়ে ইতি ঘটবে কোপা আমেরিকার 100 বছরের বিশেষ আসরটি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দর্শক, আপনারা জানেন আজ তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফাইং এর প্লে অফ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তো তাজিকিস্তান এবং বাংলাদেশের এই ম্যাচটি নিয়ে আমরা একটু কথা বলবো। পরিসংখ্যান কি বলছে সেটা একটু জেনে নেব, কোন দলের শক্তিমত্তা কোথায়, বা এই ম্যাচে আসলে বাংলাদেশের কি করা উচিত হবে না হবে, পরিসংখ্যান আসলে কি বলছে সেই বিষয়টা যদি আমরা একটু পরিসংখ্যানিকভাবে দেখতে চাই তাহলে কি দাঁড়ায়। গত কিছুদিন আগে আমরা দেখেছি তাজিকিস্তান আসলে বাংলাদেশের অনেকটা চিরচেনা প্রতিপক্ষ হয়ে গিয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও আমরা তাজিকিস্তানের মোকাবেলা করেছি। আমরা যদি একটু পরিসংখ্যানের পাতা দেখি তাহলে 2018 বিশ্বকাপে বাংলাদেশের যে বিশ্বকাপ বাছাই পর্বে যে ফলাফলটা ছিল, 8টি ম্যাচ খেলেছে, 7টি হার তাদের ভাগ্যে জুটেছে, 1টি ড্র করেছে, মাত্র 2টি গোল তারা নিজেরা দিতে পেরেছে, 32টি গোল তাদের হজম করতে হয়েছে। তাজিকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 8 ম্যাচে 1টি জয় পেয়েছে বাংলাদেশ, সঙ্গে 5টি হার এবং 2টি ড্র করতে পেরেছে। 5টি গোল তারা তাজিকিস্তানের জালে দিতে পেরেছে এবং বিপক্ষে অর্থাৎ 23টি গোল কিন্তু তাদের হজম করতে হয়েছে। যদি বলতে হয় আসলে তাজিকিস্তানের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ অনেকটা দুর্বল প্রতিপক্ষ হয়ে গিয়েছে সমসাময়িক বা সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে, আমরা সেটি কিন্তু পরিসংখ্যান বলছে। 2016 সালে যদি বাংলাদেশের পরিসংখ্যানটা দেখি, খুব একটা ভালো ফর্ম কিন্তু ইঙ্গিত দিচ্ছে না। বাংলাদেশ কিন্তু 4-2 গোলে শ্রীলঙ্কার বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপে হেরেছে। সবশেষ যে 5টি ম্যাচের কথা বলা হচ্ছে, বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছিল মালয়েশিয়ার সাথে, সেটিও বঙ্গবন্ধু গোল্ড কাপে। এছাড়া বঙ্গবন্ধু গোল্ড কাপে আরো 2টি ম্যাচ বাংলাদেশ খেলেছে, নেপালের সাথে 0-0 গোলে ড্র করেছে, এছাড়া বাহরাইনের সাথে 1-0 গোলে হেরেছে। এবং এই নেপাল বাহরাইনের যে সাথে যে ম্যাচটি খেলেছে সেখানে কিন্তু নেপাল এবং বাহরাইনের অনূর্ধ্ব 23 দল খেলেছে, পক্ষান্তরে কিন্তু বাংলাদেশের আসলে জাতীয় দল খেলেছিল। আরব আমিরাতের সাথে প্রীতি ম্যাচে 6-1 গোলে বাংলাদেশ হেরেছে এবং বিশ্বকাপ বাছাই পর্বে জর্ডানের সাথে কিন্তু 8-0 গোলে হারার একটা তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশ খুব সাম্প্রতিক সময়ে পেয়েছে।
আমরা যদি বাংলাদেশ এবং তাজিকিস্তানের আসলে শক্তিমত্তার বিবেচনা করি তাহলে অবশ্যই যেটি দেখতে পারবো সেটি হচ্ছে গিয়ে ম্যাচটিতে কিন্তু ডি ক্রুইফ যেটা মনে করেন যে আসলে ড্র নিয়ে যদি বাংলাদেশ ফিরতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের সন্তুষ্ট হওয়ার বেশ কারণ আছে, এবং সেটি যদি করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের ডিফেন্ডারদের আসলে মূল ভূমিকাটা রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ডিফেন্ডারদের ভেতরে কিন্তু সবচেয়ে অভিজ্ঞতা রয়েছে ওয়ালি ফয়সালের, তিনি 36টি ম্যাচ খেলেছেন। তার সাথে যদি সাপোর্ট হিসেবে দিতে হয় তাহলে জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন আছেন, 19টি ম্যাচ খেলেছেন। রায়হান হাসান তরুণ ডিফেন্ডার, যথেষ্ট পরিমাণ উদ্দীপ্ত, তিনি তারুণ্য দিয়ে আসলে জাতীয় দলে খেলে চলেছেন, 19টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তপু বর্মন রয়েছেন, 16টি ম্যাচ খেলার অভিজ্ঞতা পুষ্ট। রেজাউল করিম, যিনি কিনা এবারের এসএ গেমসে জাতীয় দলের বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন অনূর্ধ্ব 23 দলের, তিনিও আসলে 16টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তো এই ডিফেন্স লাইন নিয়ে কিন্তু বাংলাদেশের আসলে তাজিকিস্তানের যারা আক্রমণ ভাগ সামলাবেন তাদেরকে মোকাবেলা করতে হবে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা বড় পরীক্ষা আজ রাতে কিন্তু অপেক্ষা করছেন। আমরা যদি একটু আসলে তাজিকিস্তানের আক্রমণ ভাগের দিকে তাকাই যে আসলে কে হতে পারেন তাজিকিস্তানের আসলে আক্রমণ ভাগের সেরা অস্ত্র। 10 ম্যাচ খেলে 7টি গোল দেয়া আসলে ম্যানুচেখর জাইলভ, যার কথা বলা হচ্ছে বারবারই, বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ যে 5-0 গোলে তাজিকিস্তানের বিপক্ষে হেরেছিল সেই ম্যাচে তিনি যে আন্তর্জাতিক 7টি গোল করেছেন সেই একটি ম্যাচেই কিন্তু তার 4টি গোল রয়েছে। অর্থাৎ এই 7টি গোলের 4টি গোলই তিনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেছেন। অর্থাৎ এই জাইলভকে আটকানোর জন্য ডি ক্রুইফ কি পরিকল্পনা করছেন সেটা হয়তো মাঠের খেলাতে আগামীকাল প্রমাণ হবে। তবে আমরা যেটা বলতে চাচ্ছিলাম বা বোঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে গিয়ে এই বাংলাদেশের ডিফেন্ডারদের সাথেই কিন্তু মূল পরীক্ষাটা হবে জাইলভের। অবশ্য সবকিছুই নির্ভর করছে কালকে ম্যাচের উপর। আমরা একটু দৃষ্টিপাত করতে চাই আন্তর্জাতিক ফুটবলে। আপনারা জানেন নিশ্চয়ই যে কোপা আমেরিকা শুরু হচ্ছে, বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি আসর। এটি এবার বিশেষভাবে আয়োজন করা হচ্ছে কারণ কোপা আমেরিকার 100 পূর্তি। বিশেষ এই আসরে 16টি দল অংশগ্রহণ করছে, আমরা একটু আগে রিপোর্টে দেখেছি, এবং সেই রিপোর্টের পর যদি আপনাদের একটু দেখাতে চাই আসলে গ্রুপগুলো কি কি। এ গ্রুপে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা এবং প্যারাগুয়ে। বি গ্রুপে আছে ব্রাজিল, ইকুয়েডর, হাইতি এবং পেরু। অবশ্যই ব্রাজিল এক্ষেত্রে ফেভারিট এই গ্রুপের ক্ষেত্রে। সি গ্রুপে আছে মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা এবং ভেনিজুয়েলা। অবশ্যই উরুগুয়েকে এই গ্রুপের সেরা দল হিসেবে রেখে তারপরে অবশ্য ড্র করা হয়েছিল। ডি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, চিলি, পানামা এবং বলিভিয়া। এই গ্রুপটাকে আসলে গ্রুপ অফ ডেথ বলে খুব একটা ভুল বলা হবে না, কারণ বর্তমান চ্যাম্পিয়ন চিলি এবং বর্তমান রানার্স আপ আর্জেন্টিনা এই গ্রুপ ডিতে অবস্থান করছে। অর্থাৎ এই গ্রুপটা অনেক শক্তিশালী বোঝাই যাচ্ছে। বিশেষভাবে আয়োজিত এই আসরটি বসছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে 10টি ভেন্যুতে খেলা হচ্ছে। এই মাঠগুলোর ধারণ ক্ষমতা কিন্তু প্রায় প্রত্যেকটাই হচ্ছে গিয়ে 1 লাখের কাছাকাছি। আমরা যদি সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন প্যাসাডোনা যে ভেন্যুটি কিনা ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সেটির দিকে যদি তাকাই তাহলে সেই ভেন্যুর ধারণ ক্ষমতা কিন্তু প্রায় 93,000। আমরা প্রায় প্রত্যেকটা কার্ডই দেখতে পাচ্ছি বা প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাচ্ছি যে প্রায় এই যে ফিলাডেলফিয়ায় 69, প্যাসাডোনায় 92, গ্লেনডালে 63, হস্টনে 71 এবং ওরা লান্ডোতে 60,000 দর্শক ধারণ ক্ষমতা প্রায়। তো সবকিছু মিলিয়ে আসলে দারুণ উপভোগ্য একটা কোপা আমেরিকা হবে সেটাই আমরা প্রত্যাশা করতে পারি। সেটা যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই নয়, আসলে এখনকার যে পরিবেশ, ফুটবলীয় যে আমেজ, আমরা কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ দেখেছি, তো খুব সুন্দর মনোমুগ্ধকর একটা টুর্নামেন্ট প্রত্যাশা করতে পারি। যদিও এই টুর্নামেন্টে মেসি খেলবেন আর্জেন্টিনার হয়ে, নেইমার খেলতে পারবে না, তারপরও আমরা প্রত্যাশা করতে পারি যেহেতু সুয়ারেজ আছেন, তারকার খ্যাতির কোনো কমতি নেই। চিলি দলে সানচেজ আছেন, আর্তুরো ভিদাল আছেন, আমরা অবশ্যই সেই প্রত্যাশা করতেই পারি। তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম আসলে এই কোপা আমেরিকার আসরটা জমজমাট হবে, সেটা সারা বিশ্বের দর্শকই সবসময় প্রত্যাশা করে। খেলার সময় আরো যা থাকছে। আম্পায়ারিং বিতর্কে দেশের হকিতে অস্থিরতা, আলোর স্বল্পতায় অমীমাংসিত মোহামেডান-উষার ম্যাচ 2-1 গোলে সোনালী ব্যাংকে হারালো মেরিনারিয়ান্স। আইপিএল শেষে দেশে ফিরে কাল রাতেই সাতক্ষীরায় নিজ গ্রামে পৌঁছান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ সময় বাবা, মা ও আত্মীয় স্বজন সহ বন্ধুরা তাকে স্বাগত জানান। এদিকে প্রস্তুতি থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো এক অদৃশ্য কারণে সম্বর্ধনা দেওয়া হয়নি মুস্তাফিজকে। বল হাতে ছেলের কৃতিত্ব ফিজের বাবা মা দেখেছেন টেলিভিশন সেটেই। সেটা যতটা পুলকিত করেছে তার সঙ্গে পাল্লা দিয়ে অবশ্য আফসোসটাও বাড়িয়েছে। সে আফসোস প্রিয় সন্তানকে কাছে না পাওয়ার। বাবা মা থেকে দূরে থাকার এই আবেগ আপ্লুত করেছে কাটার মাস্টারকেও। কিন্তু দায়িত্বের কাছে যে একেবারে অসহায় ছিলেন সাতক্ষীরার এই বিস্ময় বালক। আর তাই নিজের দায়িত্ব শেষ করে বাবা মার বুকে ফিরে যেতে যেন তর্সই ছিল না মুস্তাফিজের। প্রায় 2 মাস পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে আনন্দ যেন আর ধরে না পিতামাতার। অনেক কাবু হয়ে গেছে, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, অনেক পরিশ্রম করে। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ ভালো করবে। প্রধানমন্ত্রী মুস্তাফিজকে জাতীয় বীর বলে ঘোষণা দিয়েছে, এর জন্য আমি নিজে গর্বিত এবং আমার এলাকাবাসী
গর্বিত। খেলতে গিয়েছিল ছেলে মানুষ, যাই হোক আজ হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য আমরাও খুব গর্বিত। ক্রিকেট বিশ্বের এখন বড় বিজ্ঞাপন মুস্তাফিজ, তবে তাতেও কোনো অহংবোধ নেই কাটার মাস্টারের। গ্রামের বাড়ি এসে সুযোগ মিললে ছুটে যান শৈশবের বিদ্যাপীঠে। তার এমন সারল্যে শুধু বুক ভরা দোয়াই মিলে শিক্ষকের কাছ থেকে। ক্রিকেট জগতের একজন উজ্জ্বল তারকা, আমরা তার তো গর্ববোধ করি তার জন্য, এবং সে যে আরো বড় হোক এ ধরনের যে আমার প্রতিক্রিয়া সেটা আমি জানিয়েছি আমার অভিব্যক্তি আগেও বলেছি। বিশ্বকাপের যে মাঠ সে কাঁপিয়ে তার বল যেন ঝড় তোলে। বিশ্বের দরবারে মুস্তাফিজ দেশের নাম উজ্জ্বল করলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হয়নি কোনো সংবর্ধনা। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি কোনো সদুত্তর। সময় সংবাদ, সাতক্ষীরা। স্যাটেলাইট চ্যানেলের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিদিন 2 ঘন্টার খেলার সংবাদ প্রচার শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ চ্যানেল সময় সংবাদ। রোজ দুপুর 1টা ও রাত 12টায় খেলার সময় প্রচারিত হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিকরা। তারা বলছেন, খেলার সময়ের তারুণ্য নির্ভর ক্রীড়া সাংবাদিকদের জন্য ব্যাপারটি চ্যালেঞ্জের। সেই সাথে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। সব বিভেদের ঊর্ধ্বে পুরো জাতি খেলার উৎসবে মেতে ওঠে বারবার। সবাইকে এক কাতারে রাখে খেলাধুলায়। তাই দেশের খেলা পাগল মানুষগুলো তীর্থের কাকের মতো চেয়ে থাকে খেলার তথ্যের বিস্তারিত জানতে। দিন দিন বিপুল হারে বাড়ছে খেলার প্রতিক্রিয়া প্রেমীদের চাহিদা। আর দর্শকদের সেই আবেদন মাথায় রেখে 2015 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো 1 ঘন্টার খেলার সময় প্রচার করছে সময় সংবাদ। খেলার সময় দর্শকদের জন্য এলো বিশেষ ছাড়। সাফল্যের সাথে ক্রীড়া প্রেমীদের মন জয় করে 1.5 বছর পার করেছে 1 ঘন্টার খেলার সময়। সেই ধারাবাহিকতায় এবার রাত 12টার পর দুপুর 1.5টার আধা ঘন্টার খেলার সময় করা হয়েছে 1 ঘন্টা। তাই সময় সংবাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিকরা। প্রতিযোগিতার ভিড়ে এমন কিছু নিউজ না করা যেখানে একটা টেলিভিশনের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে, সেই দিক থেকে বিরত থেকে বাস্তব এবং সঠিক সংবাদটা তার যে বুলেটিন সেই বুলেটিনে প্রকাশ করা। 1 ঘন্টার নিউজ করা মানে সারাদিনে 2 ঘন্টার স্পোর্টস, অনলি স্পোর্টস করা, এটা যে কোনো দলের জন্য একটা চ্যালেঞ্জিং, যে কোনো দলের জন্য একটা। বিশ্ব ক্রীড়াঙ্গনে ক্রিকেট এখন বড় বিজ্ঞাপনে বাংলাদেশ। তাই যারা টাইগারদের হয়ে প্রতিনিধিত্ব করেন দেশের জন্য, আর সেই খবর বস্তুনিষ্ঠার সাথে তুলে ধরেন সময় সংবাদের কর্মীরা। তাই তাদের এমন আয়োজনে খুশি মাঠের ক্রিকেট যোদ্ধারা। এছাড়াও সময়ের এমন আয়োজন দেশের ক্রীড়াঙ্গনের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক এই তারকা ফুটবলার। খেলাধুলাকে প্রাধান্য দিয়ে এবং এটার পরে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, এবং গুরুত্ব দিয়ে তাদের যে হাফ অ্যান আওয়ার যে প্রোগ্রামগুলো দিনে এবং রাত্রে, সেটিকে বাড়িয়ে 1 ঘন্টা করেছে। সেই জন্য আমার ব্যক্তিগত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দন। সময় টিভি সবসময় খেলার ব্যাপারটা এবং খেলার নিউজে অনেক অ্যাক্টিভ এবং বেশ ভালো। তো আমি যতটুকু দেখার সুযোগ পাই, তো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল মনে হচ্ছে স্পোর্টস রিলেটেড নিউজ এবং অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে। আর যাদের জন্য এই আয়োজন, সেই দর্শকরা আনন্দে আত্মহারা। সময়কে প্রথমেই ধন্যবাদ দেই যে তারা আধা ঘন্টা থেকে নিউজ, বিশেষ করে খেলার নিউজটা 1 ঘন্টা করেছে। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে সময় টিভির কাছে, যাতে মেয়েদের নিয়ে যে সংক্রান্ত স্পোর্টসগুলো হয় সেসবের নিউজ বা সেই সংক্রান্ত খেলাগুলো যেন আরো বেশি বেশি দেখানো হয়। গ্রামীণ লোকজ খেলাধুলোগুলোর খবরাখবরগুলোকে টেলিকাস্ট করার একটা সুযোগ ঘটছে। অনেক খুশি, কারণ যেহেতু আমরা খেলা দেখি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করছে, ভালো করছে তারা অনেক। দেশে প্রায় 27টি চ্যানেল প্রচারে থাকলেও এই প্রথম 24 ঘন্টার ব্যবধানে 2 ঘন্টার স্পোর্টস বুলেটিন সম্প্রচার করছে সময় সংবাদ। পদক্ষেপটা বেশ সাহসী, তবে সময়ের একঝাঁক ক্রীড়া সাংবাদিকদের সেই সাহসের যোগান দিয়েছে দেশের ক্রীড়াপ্রেমীদের আকাশচুম্বী আগ্রহ। সেই আগ্রহের পূর্ণতা দিতেই আমাদের কঠিন চ্যালেঞ্জ। তাই খেলার সময়ের প্রেরণার শক্তি হিসেবে সঙ্গেই থাকুন আর চোখ রাখুন সময় সংবাদে। খেলার সময়ের স্টুডিও থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এবার হকির খবর। প্রিমিয়ার ডিভিশন হকি লিগ প্রসঙ্গ। আম্পায়ারিং নিয়ে বিতর্ক ও খেলোয়াড়দের মধ্যে দফায় দফায় বাকবিতণ্ডা। এসব কারণে দেশের প্রিমিয়ার লিগ হকিতে বিরাজ করছে অস্থিরতা, যার প্রভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও উষা ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচ 2 গোলের সমতায় থেকেও আলো স্বল্পতার কারণে অমীমাংসিত অবস্থায় শেষ হয়। আর দিনের অপর ম্যাচে 2-1 গোলের সোনালী ব্যাংকের বিপক্ষে জয় পায় মেইনার ইয়াংস। দেশের হকিতে আম্পায়ারিং এর মান নিয়ে বিতর্কের মেঘ যেন আরো ঘনীভূত হলো। প্রায় প্রতিটি ম্যাচে চলছে আম্পায়ারিং নিয়ে তর্ক বিতর্ক, কিন্তু এবার যেন বিতর্কের মাত্রাটা একটু বেশি।
দিন শুরু হয় মেরিনা ডিয়াংস ও সোনালী ব্যাংকের মধ্যকার ম্যাচ দিয়ে, যেখানে আম্পায়ারিং বিতর্কের কারণে প্রায় 4 দফা খেলা বন্ধ থাকায় 70 মিনিটের ম্যাচ শেষ হয় 2.5 ঘন্টায়, যেখানে আশরাফুলের জোড়া গোলে সোনালী ব্যাংককে 2-1 গোলে হারায় মেরিনা ডিয়াংস। সোনালী ব্যাংকের একমাত্র গোলটি আসে তাহেরের স্টিক থেকে। আগের ম্যাচ দেরিতে শেষ হওয়ায় দিনের গুরুত্বপূর্ণ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও উষা ক্রীড়া চক্রের ম্যাচটি মাঠে গড়ায় নির্ধারিত সময়ের চেয়ে মাত্র 1 ঘন্টা দেরিতে। 10 মিনিটে আলিম বেলালের গোলে উষার লিড, এরপর 15 মিনিটে অধিনায়ক জিমির গোলে সমতায় মোহামেডান। 18 মিনিটে কৃষ্ণর ফিল্ড গোলে আবারও উষা এগিয়ে গেলেও 2 মিনিট পরেই পেনাল্টি কর্নারের বল গোলে পরিণত করে মোহামেডানের হয়ে সমতা ফেরান ইমরান। সমতায় ফেরার পর ম্যাচের দৃশ্যই পাল্টে যায়। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের জেরে প্রায় 15 মিনিট বন্ধ থাকে খেলা। দুদলের খেলোয়াড়দের বাকবিতণ্ডা এক পর্যায়ে পরিণত হয় ধাক্কাধাক্কিতে। কিছুক্ষণের মধ্যে খেলা আবারও মাঠে গড়ালেও মোহামেডানের বিপক্ষে উষার পেনাল্টি কর্নার নিয়ে শুরু হয় নতুন করে বিতর্ক। এরপর আলোক স্বল্পতার কারণে খেলা আর মাঠে না গড়ালে 18 মিনিট বাকি থাকতেই অমীমাংসিতভাবে শেষ হয় মোহামেডান ও উষার ম্যাচ। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ম্যাচের বাকি অংশ। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার আবারও ফুটবল প্রসঙ্গ। এদিকে দলবদল সংক্রান্ত জটিলতায় থাকা 8 ফুটবলারের বিষয়ে দ্বিতীয়বারের মতো সভা করেছে বাফুফে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। অভিযুক্ত ফুটবলারের মধ্যে ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা বুধবারের সভায় উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন শেখ জামাল, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। আদালতের নির্দেশ ও ফিফার নিয়ম পর্যবেক্ষণের পর সংশ্লিষ্ট ফুটবলার ও ক্লাবগুলোর বক্তব্য শুনতে তাদের নিয়ে বৈঠকে বসে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সভায় উপস্থিত ছিলেন এই কমিটির চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান। জাতীয় দলের ম্যাচের জন্য তাজিকিস্তানে অবস্থানরত খেলোয়াড়দের ছাড়াই এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় দলের চূড়ান্ত 23 সদস্যের দলে সুযোগ না পাওয়া 2 ফুটবলারের মধ্যে ইয়ামিন মুন্না চট্টগ্রাম আবাহনী ও আলমগীর কবির রানা আবাহনীর হয়ে রেজিস্ট্রেশন করেছেন। তবে এই দুজন সহ 8 জনকেই নিজেদের খেলোয়াড় দাবি করে আসছে তাদের পুরনো ক্লাব শেখ জামাল। স্ট্যাটাস কমিটির সভা চলাকালীন 30 জনের একটি দল নিয়ে বাফুফে ভবনে আসেন শেখ জামালের প্রতিনিধিরা। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে ওয়ানডে ও টি-20 ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। অবসরে যাওয়ার জন্য এটাই শ্রেষ্ঠ সময় বলে মনে করেন কুলাসেকারা। বারবার ইনজুরিতে পড়ার কারণে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত এই লঙ্কান পেসারের। তবে টেস্ট থেকে অবসরে যাওয়ায় তা ওয়ানডে ও টি-20তে ভালো পারফরমেন্স করতে সাহায্য করবে বলে বিশ্বাস এই পেসারের। 2005 সালে টেস্টে অভিষেক হওয়ার পর থেকে এ পর্যন্ত 21টি টেস্ট খেলে নিয়েছেন 48 উইকেট। 2009 সালে পাকিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে 2 বার 4টি করে উইকেট নিয়েছিলেন তিনি, যা টেস্টে তার সেরা বোলিং ফিগার। 2014 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক টেস্ট খেলেছিলেন কুলাসেকারা। এছাড়া 2009 সালে আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন 173টি ওয়ানডে খেলা এই পেসার। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। গাজীকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করল দলেশ্বর। প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় পেল আবাহনী। ফতুল্লায় নিয়ম রক্ষার ম্যাচে জিতেছে কলাবাগান। প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতি দেশের ক্রিকেটের জন্য সুখকর কিছু নয় মন্তব্য আমিনুল ইসলাম বুলবুলের। ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া উচিত। এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের প্লে অফ ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে স্বাগতিকরা এগিয়ে থাকলেও সেরাটা দিয়ে জয় পেতে চায় মামুনুলরা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।